আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের পরিসংখ্যানের একটা ব্যতিক্রমী ম্যাথ করব। যে ম্যাথটা আমি এর আগের ভিডিওতে আমি যে 6টা নিয়ম দেখিয়েছিলাম, সেই নিয়মের মধ্যে কিন্তু একটু ব্যতিক্রম, যে আয়তলেখ থেকে কিভাবে প্রচুরকটা নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি সমস্যাটা লিখে রাখছি যে 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে দেয়া আছে। তো এখানে ক নাম্বার বলছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের শ্রেণী সংখ্যা আমরা যেভাবে নির্ণয় করব সেটা হলো, দেখো যে ক নাম্বারের সমাধান, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা এবং সর্বনিম্ন গণসংখ্যাটা খুঁজে বের করতে হবে। দেখো এখানে গণসংখ্যা বলতে এখানে তাপমাত্রা আছে, তাহলে এখানে আমরা সর্বোচ্চ তাপমাত্রা যেটা সেটা লিখব। এখানে সর্বোচ্চ তাপমাত্রা আমরা যদি একটু খুঁজি যে সর্বোচ্চ তাপমাত্রা কত আছে, এই সারির মধ্যে যদি আমরা দেখি এই 42টা সর্বোচ্চ আছে, দেখি আরো বেশি আছে কিনা। এই 42টাকে আমরা প্রাথমিকভাবে সর্বোচ্চ হিসাবে দেখলাম। তো এই সারিতে আর 42-এর উপরে নাই। আমরা দ্বিতীয় সারিতে যদি যাই 40 আছে, বাট 42-এর উপরে নাই। তৃতীয় সারিতে যদি আমরা আসি, এখানেও কিন্তু 41 আছে, তোমার 42-এর উপরে নাই, আবার নিচের সারিতে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা আছে আমাদের এখানে 42, এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে দেখি আমরা প্রথম সারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমরা কত পাই। দেখো আমি প্রথম সারিতে আমার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত আমার চোখে পড়লো 14। তাহলে দেখি আরো কম আছে কিনা। 14। দ্বিতীয় সারিতে আমরা 7কে পেলাম, তাহলে 14টাকে আর আমরা সর্বনিম্ন হিসাবে বিবেচনায় রাখলাম না, ওটা আমরা মুছে দিলাম। তো 7 আমাদের সর্বনিম্ন। তো দেখি 7-এর চাইতে কম কোনো সংখ্যা বা তাপমাত্রা এখানে আছে কিনা। 8 আছে, বাট 7-এর চাইতে কম কিন্তু কোনো সংখ্যা নেই। সুতরাং আমাদের সর্বনিম্ন তাপমাত্রাটা 7। তাহলে তাপমাত্রার পার্থক্য, তাহলে এটাকে আমরা বলবো পরিসর বের করব আমরা। তাহলে পরিসরটা হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ অন। তাহলে সর্বোচ্চ মান আমরা যেটা পেলাম, এক্ষেত্রে সর্বোচ্চ মানটাকে তাপমাত্রা আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান প্লাস অন। তাহলে সর্বোচ্চ মান কত? 42 মাইনাস সর্বনিম্ন মান কত? 7 প্লাস অন। তাহলে এখানে 42 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে কিন্তু আসবে 35 প্লাস অন, মানে 36 হলো আমাদের পরিসর। এখন এখানে বলছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা। আমরা জানি শ্রেণী সংখ্যা পরিসর ডিভাইডেড শ্রেণীব্যাপ্তি। তাহলে পরিসর কোনটা? পরিসর আমরা পেয়েছিলাম 36, আর শ্রেণীব্যাপ্তি আমরা পেয়েছি 5। শ্রেণীব্যাপ্তিটা আমাদের প্রশ্নে বলা আছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে। তাহলে শ্রেণীব্যাপ্তি আমাদের দেয়া আছে 5। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের আসবে 7.2। পয়েন্ট আসলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা করে দেব। 7.2-র পূর্ণ সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা 8, অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা হবে 8।
আর এই চিহ্নটাকে বলা হয় সমুত্তল। এটা আসলে দুইটা ঢেউয়ের মতো, মানে সমান না, মানে কাছাকাছি একটা মান এরকম বোঝায়, যে 7.2 কাছাকাছি মান একটা 8, এটাকে সমতুল বলা হয়। তো আশা করি তোমরা ক নাম্বারটা পারবে। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। দেখো, খ নাম্বারে বলছে প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয় করো। তাহলে আমরা এটা কিভাবে করব দেখো। তাহলে দেখো, এখানে আমরা শ্রেণীব্যক্তি আমরা সর্বনিম্ন যে গড় সংখ্যা ছিল 7, সর্বনিম্ন আমরা তাপমাত্রা পেয়েছিলাম 7, তাহলে 7 থেকে আমরা 5 ব্যবধান রাখতে হবে, যেহেতু বলেই দিছে শ্রেণী ব্যবধান 5, অর্থাৎ 7 থেকে 11 পর্যন্ত। তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যবধান আছে কিন্তু 5। তাহলে মধ্যমান এই দুটো যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে আমাদের 9। এখন তারপরে আমাদের 12 থেকে এখানে আমরা লিখব 16। তাহলে 16 এই দুটোকে আমরা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের 14। তারপরে 17 থেকে 21 এই দুটো 2 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের 19। তারপরে 22 থেকে 26 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের 24। 27 থেকে 31 এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের 29। এখানে 32 থেকে 36 এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের 34। তারপরে 37 থেকে 41 এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের 39। এবং 42 থেকে 46 এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের 44। এলি হলো আমরা আসলে 7 থেকে 11 পর্যন্ত কে কে আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। তো ওভাবে আমরা না খুঁজে আমরা এই 35টা কোন শ্রেণীর মধ্যে পড়ে সেইখানে আমরা টেলির জন্য দাগ দিব। দেখো, তাহলে 35 আমাদের কোন সীমার মধ্যে আছে? এই সীমার মধ্যে আছে। তাহলে এখানে আমরা একটা দাগ দিলাম। তারপরে 30 আমাদের কোন সীমার মধ্যে আছে? এই সীমা। 27 থেকে 31 এই সীমার মধ্যে আমাদের 30 কে আছে। তারপরে আছে 27ও আমাদের এই সীমার মধ্যে আছে। 42 আমরা কোথায় পাবো? 42 একদম নিচের ঘরে আছে। তারপরে আছে 20 আমরা কোথায় পাবো? 20 আমরা এই ঘরে পাবো। তারপরে আছে 19 কোথায় পাবো? 19ও আমরা এই ঘরেই পাবো। তারপরে 27 কোথায় আছে? দেখো, 27 আমাদের এই ঘরের মধ্যে আছে, তাহলে এখানে আমরা দাগ দেব। তারপরে 36 কোথায় আছে? আমাদের এই ঘরে আছে। তারপরে 39 কোথায় আছে? দেখো, 39 আছে হলো আমাদের এই ঘরে, 39। তারপরে 14 কোথায় আছে? আমাদের 14 আছে আমাদের এই ঘরে। 12 থেকে 16 মানে এর মধ্যে 14 আছে। তারপরে 15 আছে আমাদের এই ঘরে। তারপরে 38 আছে আমাদের এই যে এই ঘরে। তারপরে 37ও আছে আমাদের এই ঘরে। তারপরে 40ও আছে কিন্তু আমাদের এই ঘরে। তারপরে আরেকটা 40, তাহলে 4টা হয়ে গেছে। 5 নম্বর দাগটা আমরা আড়াআড়ি দেবো, মানে একটা বান্ডিল করলাম। তারপরে 12 কোথায় আছে? এই যে আমাদের এই ঘরে 12 আছে। তারপরে 10 কোথায় আছে? একদম উপরের ঘরে। 9 কোথায় আছে? একদম উপরের ঘরে, কারণ 7 থেকে 11 এখানে আমাদের সীমা। তারপরে 7 কোথায় আছে? এই ঘরে আছে। 20 কোথায় আছে? 20 আছে এই যে 17 থেকে 21 সীমা, এই ঘরের মধ্যে আমাদের 20 পাবো। 21 কোথায় আছে? 21ও আমরা এই 17 থেকে 21 এই সীমার মধ্যে আছে। 24 কোথায় আছে? 24 আছে আমাদের এই ঘরে। তারপর 33 কোথায় আছে? 33 আছে আমাদের এই ঘরে। 30 কোথায় আছে? 30 আছে আমাদের এই সীমার মধ্যে। 29 কোথায় আছে? 29ও আমাদের এই সীমার মধ্যে। যেহেতু 4টা হয়ে গেছে তাহলে আমরা একটা বান্ডেল করে ফেললাম 29-এর জন্য।
এখন 21 কোথায় আছে আমাদের? 21 আছে আমাদের এই ঘরে, এটাকেও একটা 5টার বান্ডিল করলাম। তারপর 19 কোথায় আছে? 19 আমাদের এই ঘরে আছে। তারপর 31 কোথায় আছে? 31 যদি আমরা খুঁজি, এখানে আছে আমাদের 31। তারপরে 28 কোথায় আছে? দেখো 28 আছে আমাদের এই ঘরে। তারপরে 26 কোথায় আছে? 26 আছে আমাদের এই ঘরে। 32 কোথায় আছে? 32 আছে আমাদের এই ঘরে। 30 কোথায় আছে আমাদের? 30 আছে আমাদের এই ঘরে। 30, 22 কোথায় আছে? 22 আছে আমাদের এই ঘরে। 23 কোথায় আছে? 23ও আছে আমাদের এই ঘরে। 24 কোথায় আছে? 24ও আছে আমাদের এই ঘরে। তাহলে আড়াআড়ি দাগ দিলাম, 5টার বান্ডিল করলাম। 41 কোথায় আছে? 41 আছে আমাদের এই ঘরে। 26 কোথায় আছে? 26 আছে আমাদের এই ঘরে। 23 কোথায় আছে? 23 আছে আমাদের এই ঘরে। 25 কোথায় আছে? 25 আছে আমাদের এই ঘরে। 22 কোথায় আছে? 22ও আছে আমাদের এই ঘরে। 17 কোথায় আছে? 17 আছে আমাদের এই ঘরে। 19 কোথায় আছে? 19ও আছে আমাদের এই ঘরে। 21 কোথায় আছে? দেখো 21 আছে আমাদের এই ঘরে। 23 কোথায় আছে? 23 আছে আমাদের এই ঘরে। তাহলে আরেকটা 5টার বান্ডিল পেলাম। 8 কোথায় আছে? একদম উপরের ঘরে। 13 কোথায় আছে আমাদের? দ্বিতীয় ঘরে। 23 কোথায় আছে আমাদের? 23 আছে এই ঘরে। 24 কোথায় আছে? আমাদের 24-এর জন্য দেখো এই ঘরটা আমরা অন্য কালার দিয়ে একটু দেই। 24 আমাদের এই ঘরের মধ্যে পড়বে। তাহলে আমরা একটু অন্য কালার দিলাম। দেখো তোমরা জায়গা থাকলে পাশ দিয়ে আবার নিচ দিয়ে দিবা। 24। তারপর 20 কোথায় আছে? দেখো 20 আমাদের আছে। তাহলে 20 আছে আমাদের এই ঘরে। তাহলে এখানে 5টার একটা বান্ডিল আমরা করে ফেললাম। পাঁচটার বান্ডিল করে ফেললাম। 20। 32 কোথায় আছে? 32 আছে হলো আমাদের এই ঘরে। তাহলে এখানে 5টার বান্ডিল করে ফেললাম। 11 কোথায় আছে? উপরের ঘরে। 5টার বান্ডিল করে ফেললাম। 17 কোথায় আছে? দেখো এই ঘরে। তাহলে এখন গণসংখ্যাগুলো আমরা গুনি। কতগুলো হলো? এখানে 5টা, তাহলে এখানে 5। এখানে আমরা টেলি পেয়েছি 4টা, তাহলে 4। এখানে আমরা টেলি পেয়েছি 11টা, তাহলে 11। এখানে আমরা টেলি পেয়েছি 5, 10, 11, 12টা টেলি পেয়েছি। এখানে আমরা পেয়েছি 8টা, এখানে পেয়েছি আমরা 5টা, এখানে পেয়েছি আমরা 6টা, এখানে পেয়েছি আমরা 1টা। তাহলে আমরা 52টা হয়েছে কিনা আমরা একটু গুনে দেখবো। 5 আর 4 9, 9, 11, 20, 12তে 32, 40, 40 আর 5-এ 45, 45 আর 6 51, 51 আর 1-এ 52। অর্থাৎ সবগুলো সংখ্যাই আমরা নিতে পেরেছি। এখন এপাই এক্সআই এইটা গুণ করব আমরা। গুণ করলে আমাদের কি হবে? 5 নং 45। 14 আর 4 যদি আমরা গুণন করি, 4 14 হবে 56। 19 আর 11 যদি আমরা গুণ করি, 9। তারপরে 12 এবং 24 যদি আমরা গুণ করি, তাহলে হবে 288। তারপরে 29 এবং 8 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 232। এবং 34 এবং 5 যদি আমরা গুণ করি, তাহলে আসবে আমাদের 170। 39 গুণন 6 করলে আমরা পাবো 234 এবং 1 দিয়ে গুণ করলে এটা 44। এবং সামেশন এ পাই মানে হলো এই এ পাই গুলো যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করলে পাবো 1278। এখন এনটা হলো গণসংখ্যার যোগফল। তাহলে আমরা গণসংখ্যাকে যোগ করলে পাবো
52। আচ্ছা, এখানে যদি আমরা প্রশ্নটা খেয়াল করি, দেখো প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে আমরা সারণীর আকারে প্রকাশ করেছি। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয় করো। তাহলে সারণী থেকে সর্বনিম্ন তাপমাত্রা আছে আমাদের কোথায়? এই যে এইখানে 7 থেকে 11, এটা সর্বনিম্ন তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা আমাদের 42 থেকে 46। তাহলে সারণী থেকে সর্বনিম্ন তাপমাত্রার শ্রেণী আমাদের কোনটা? 7 থেকে 11 এবং সর্বোচ্চ তাপমাত্রার শ্রেণী আমাদের দেয়া আছে 42 থেকে 46। তাহলে এখন আমাদের কিন্তু পুরা সামেশন এ পাই এক্স আই এর দরকার নেই, কারণ আমাদের বলছেই দুইটা শ্রেণীর কথা বলছে। এক সর্বনিম্ন শ্রেণী, সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে এই দুইটা এক্স আই আর এ পাই কত? 45। এটার এক্স আই আর এ পাই এর গুণফল কত? তাহলে এখানে কিন্তু এক্ষেত্রে আমাদের, তাহলে এটা আমাদের এখানে বের না করলেও কিন্তু চলবে। তাহলে এক্ষেত্রে আমাদের সামেশন এ পাই এক্স আই বলতে আমরা বুঝবো যে সর্বনিম্ন তাপমাত্রা বরাবর যে এ পাই এক্স আই আছে সেইটা, এবং সর্বোচ্চ তাপমাত্রা বরাবর যে এ পাই এক্স আই আছে সেইটা। তাহলে এটা, তাহলে গণসংখ্যাও কিন্তু গণসংখ্যার যোগফল যেটাকে আমরা এন বলতেছি, এখানে কিন্তু এনটাও আমরা গণসংখ্যার যোগফল, এখানে সর্বনিম্ন তাপমাত্রা যে গণসংখ্যা সেইটা প্লাস সর্বোচ্চ যে গণসংখ্যা সেটা, অর্থাৎ 6। তাহলে আমরা জানি গড়, তাহলে 1/n সামেশন এ পাই এক্স আই। তাহলে এন এর মান এখানে 6, সামেশন এ পাই এক্স আই হলো আমাদের 6 দ্বারা ভাগ করি, অ্যান্সার। কেউ যদি শ্রেণীব্যাপ্তি অন্য কোথাও থেকে শুরু করে, 5 থেকে শুরু করে, তাহলে কিন্তু তার মানটা অন্যরকম আসতে পারে, তো সেটা হয়ে যাবে। এবার তাহলে এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারের জন্য এই সারণীটার এত তথ্য আমাদের প্রয়োজন হবে না। আমাদের শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং আমরা গণসংখ্যা এই 3টা কলামে ভাগ করে ফেলবো। এটাকে লিখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করার নিয়ম আমি তোমাদের বলছিলাম যে 0.5 কমবা, অর্থাৎ 0.5 কমাবো এবং 0.5 বাড়াবো। তাহলে 0.5 যদি আমরা কমাই তাহলে এটা 6.5 হবে, 0.5 যদি বাড়াই তাহলে এটা 11.5 হবে। তাহলে এটা কমালে 11.5 আর এখানে বাড়ালে 16.5। এখানে কমালে 16.5 এবং বাড়ালে 21.5। কমালে 21.5, বাড়ালে 26.5। এখানে কমালে 26.5, এখানে বাড়ালে 31.5। এখানে কমালে 31.5, এখানে বাড়ালে 36.5। এখানে কমালে 36.5, এখানে বাড়ালে 41.5। এখানে কমালে 41.5, এখানে বাড়ালে 46.5।
5 4 11 12 8 5 6 অন। তাহলে এখন আমরা উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব, যে ছক কাগজে x অক্ষ বরাবর, ছক কাগজে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং অয় অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। ছক কাগজে ভাঙা অংশ দ্বারা যেহেতু আমরা x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো, আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 6.5 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা 0 থেকে 6.5 পর্যন্ত বোঝানো হয়েছে। তাহলে এখন আমরা স্কেল নির্ধারণ তাহলে x অক্ষ বরাবর 5 বর্গ ঘর, x অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান অয় অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান। এখন আমরা গ্রাফে যাই, গ্রাফটা আঁকানোর চেষ্টা করি। দেখো, আমাদের সর্বনিম্ন আছে 6.5 এবং সর্বোচ্চ আছে 46.5। তাহলে দেখি আমরা গ্রাফটা আঁকানোর চেষ্টা করি। মূল বিন্দু, তাহলে আমরা রেখাটাকে ভেঙে দিলাম। আমরা বলছি ভাঙা অংশ দ্বারা 6.5, এটাকে আমরা বুঝবো। তাহলে এখানে আমরা লিখলাম 6.5, এখানে আমরা লিখলাম 11.5, এখানে আমরা লিখব 16.5, এখানে আমরা লিখব 21.5, এখানে আমরা লিখব 26.5, এখানে আমরা লিখব 31.5, এখানে আমরা লিখব 36.5, আমরা একটু বড় করে দিই। তাহলে এখানে আমরা লিখব 41.5 এবং এখানে আমরা লিখব 46.5। এখন আমরা অয় অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা বসাবো। গণসংখ্যা সর্বোচ্চ আছে আমাদের 12, তাহলে এটা আমাদের 5, এটা 10, এটা 15। তাহলে দেখো 6.5 বরাবর আমাদের x অক্ষ বরাবর 5 বর্গ ঘর উঠতে হবে। তাহলে 6.5 আমাদের এটাই 5 বর্গ ঘর, এই বিন্দুটা। 11.5 বরাবরও আমাদের কিন্তু 5 বর্গ ঘর, অর্থাৎ এই বিন্দুটা। তারপরে এটা কি করব, আমরা কিন্তু এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। তারপরে আমরা 11.5-এর জন্য 4 বলতে আমাদের এখানে কিন্তু ছোট ছোট 5, এই দাগ থেকে এই দাগের মধ্যে 5টা ঘর আছে, আমরা ধরে নিলাম এটা আমাদের 4 নাম্বার। তাহলে 16.5-এর জন্য আমাদের 4 নাম্বার, তাহলে 16.5-এর জন্য 4। তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করব,
এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। তারপরে 16.5-এর জন্য আবার 11, 16.5-এর জন্য এখানে 5, এখানে 10, তাহলে এক ঘর উপরে যেতে হবে। আমরা ধরে নিলাম এটা 11, 11তে 21.5-এর জন্য আবার 11, তাহলে 21.5, 11, এটা 10, 11। তাহলে আমরা এই বিন্দু যোগ করে দিব, এই বিন্দু যোগ করে দিব, এই বিন্দু যোগ করে দিব। এরপরে আমরা 21.5-এর জন্য 12, তাহলে 21.5, এটা 11 হলে আমাদের 12 এটা, তাহলে 26.5-এর জন্য কিন্তু আমাদের 12, তাহলে 26.5-এর জন্য আমাদের 12, তাহলে এই দুটো বিন্দু যোগ করব, এইটা আমরা যোগ করে দেব। এরপরে 26.5-এর জন্য আবার 8, 26.5 এখানে 5, 6, 7, 8, 8 হবে ধরে এখানে, তাহলে 31.5-এর জন্য কিন্তু আমাদের 8, তাহলে 31.5-এর জন্য আমাদের 8, তাহলে এই দুটো যোগ করে আমরা এটা যোগ করে দেব। তারপরে 31.5-এর জন্য আবার 5, তাহলে 31.5-এর জন্য 5 মানে এই বিন্দুটা, আবার 36.5-এর জন্য কিন্তু 5, 36.5-এর জন্য 5, তাহলে 36.5 হলো এখানে, তাহলে আমাদের এই বিন্দু যোগ করব, এই বিন্দু যোগ, স্কেল দিয়ে যোগ করে দিবা তোমরা। তারপরে 36.5-এর জন্য আছে আমাদের 6, 36.5-এর জন্য 6, তারপরে 41.5-এর জন্য আমাদের 6, 41.5-এর জন্য 6, এই দুটো আমরা যোগ করে দিব, এই অংশটুকু যোগ করে দিব এবং এই বিন্দুটা আমরা যোগ করে দিব। এরপরে আমাদের 41.5-এর জন্য 1, অর্থাৎ এক ঘর যেতে হবে, আবার 46.5-এর জন্যও কিন্তু 1, আমাদের এক ঘর যেতে হবে। তাহলে এইটা যোগ করে দেব, এইটা যোগ করে দেব। এই যে সবুজ যে রেখাগুলো, এইগুলো আমাদের আয়তলেখ। তাহলে এই আয়তলেখ থেকে আমরা কিভাবে প্রচুরক বের করব? আমাদের লক্ষ্য কিন্তু প্রচুরককে বের করে নিয়ে আসা। প্রচুরক বের করার জন্য আমাদের যে সর্বোচ্চ গণসংখ্যা এখানে আমরা কত পেয়েছিলাম? 12। দেখো 12-র শ্রেণী কত? 21.5 থেকে 26.5। তাহলে 21.5 থেকে 26.5 কোথায় আছে? আমাদের এই যে জায়গায় আছে। এইটা হলো আমাদের 21.5 থেকে 26.5। তাহলে এই 21.5 থেকে 21.5 থেকে 26.5 এর যে আমরা আয়তলেখটা পেলাম, আয়তক্ষেত্রটা পেলাম যে এই মাথা থেকে এখানে, তাহলে এই যে এর আগের কলামের যে দাগ, এই দাগ থেকে আমরা দিয়ে দেব। ধরো এই দাগ থেকে এই কর্নারে আমরা একটা দাগ টানব এবং এই পাশে এই বাহুর সাথে এইটা ছিল, এখন এই পাশের বাহুর সাথে আছে এইটা, তাহলে এই বিন্দু আর এই কোণার বিন্দু আমরা কি করে দেব? যোগ করে দেব। যোগ করে দিলে আমরা যোগ করে দিব। দেখো ধরে আমরা স্কেল দিয়ে তোমরা সুন্দর করে ধরে এখানে যোগ করে দিবা। দেখো এখানে আমরা যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিলে আমরা যেটা পাবো, ধরো এই বিন্দুটা পেলাম। এখন এই বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপরে আমরা একটা লম্ব আঁকাবো। এক্স অক্ষের উপরে আমরা একটু অন্য কালি দিয়ে দেখাই, ধরো লাল কালি দিয়ে দেখালাম যে লম্ব আঁকালাম। তাহলে এই লম্বটা এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটা কত? এই বিন্দুটা ছিল আমাদের 21.5। এই বিন্দুটা হবে কিন্তু আমরা ধরলাম এক ঘর সরে আসছে, অর্থাৎ 22.5। তাহলে এই 22.5 কিন্তু হবে আমাদের এক্ষেত্রে প্রচুরক। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? দেখো আমরা লিখবো আয়তলেখ হতে প্রচুরক নির্ণয়। আয়তলেখ হতে প্রচুরক নির্ণয়। তাহলে কিভাবে সেটা আমরা নির্ণয় করব? আমরা এখানে বলবো যে এখানে
যে কাজটা আমরা করছি, সর্বোচ্চ গণসংখ্যা কত ছিল? 12। এখানে সর্বোচ্চ গণসংখ্যা 12। সুতরাং প্রচুরক শ্রেণী আমাদের 21.5 থেকে 26.5। তাহলে এই শ্রেণীতে আমি এই ছকটা এখন মুছে দিচ্ছি, কারণ তাহলে 21.5 থেকে 26.5 শ্রেণীর ক্ষেত্রে যে আয়ত পাওয়া গিয়েছে কোনটা পাওয়া গিয়েছে? আমরা দেখছি যে 21.5 থেকে এই যে এই বিন্দু পাইছি, 21.5 থেকে আমরা সর্বোচ্চ পেয়েছি 12। 26.5 থেকেও আমরা সর্বোচ্চ পেয়েছি 12। তাহলে কৌণিক বিন্দুদ্বয়, এই আয়তের শীর্ষ কৌণিক বিন্দুদ্বয় হতে বিন্দুদ্বয় হতে আমরা কি করলাম, যে এই যে শীর্ষ এই কৌণিক বিন্দুদ্বয় হতে বিপরীত পাশের আয়তের শীর্ষ কৌণিক বিন্দু যোগ করি। অর্থাৎ কি করছি, আমাদের সর্বোচ্চ যে গণসংখ্যা ছিল সেই শ্রেণী ছিল আমাদের 21.5 থেকে 26.5। এর জন্য আয়ত আমরা পেয়েছিলাম। আমরা যদি এই আয়তটাকে একটু বোঝার স্বার্থে এ বি লিখি আর এখানে যদি সি ডি লিখি, দেখো তাহলে এই যে সি এ শীর্ষ হলো এ, বি ডি শীর্ষ হলো বি। তাহলে এই শীর্ষ থেকে কি বলছি, বিপরীত পাশের আয়ত, এই শীর্ষের বিপরীত আয়ত হলো এটাকে যদি আমরা ই এফ লিখি, ই এফ এখানে লিখলাম আমরা জি আর এটা ডি থাকলো। এই আয়তের শীর্ষ জি, তাহলে এই আয়তের শীর্ষ এর বিপরীত আয়তের এই শীর্ষ আর এই শীর্ষ যোগ করে দিলাম। আর এটাকে যদি আমরা এটাকে ধরো, এটাকে আমরা ধরো আই লিখলাম এই বিন্দুটার জন্য আই, আর এখানে কে লিখলাম ধরো। তাহলে এই বি বিন্দু থেকে এই যে উল্টা পাশের যে আমাদের আয়ত কে, কোন সেই আয়ত এইচ আই সি কে, এই আয়তর যে আই বিন্দুটা, এই বি থেকে এই আই বিন্দু যোগ করলাম। যোগ করলে এই ছেদ বিন্দুটা ধরো আমরা পেলাম, এই ছেদ বিন্দুটার নাম দিলাম ধরো আমরা পি, এই ছেদ বিন্দুটার নাম দিলাম আমরা পি। যোগ করি, ধরি এদের ছেদ বিন্দু পি। এখন পি হতে এক্স অক্ষের ওপর পি, আমরা এই বিন্দুটার নাম দিলাম এম, এই বিন্দুটার নাম দিলাম এম। পি ওপর পিএম লম্ব আঁকি। সুতরাং ও এম এর মানই হবে প্রচুরক। সুতরাং ও এম এর মান আমরা ধরে নিলাম এটা 21.5, এটা তো আমরা জানি 21.5, তাহলে এটা আমরা
অনুমান করলাম যে এই 21.5 থেকে 26.5 ঘর আছে, তাহলে এইটুকুকে আমরা 1 ঘর কাউন্ট করতে পারি। তাহলে ও এম এর মান 2.5, অর্থাৎ প্রচুরক 22.5। এটাই আমাদের অ্যান্সার। কিন্তু এখন যদি তোমাদের কনফিউশন থাকে যে আসলে আমাদের ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আমরা প্রচুরক যে সূত্রের মাধ্যমে যে প্রচুরকটা আমরা বের করছিলাম, এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন এইচ, তাহলে সেভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে প্রচুরক এইটাই আসে কিনা, সেটা আসলে ছকটা মুছে ফেলছি, আমাদের ওই ছকটা কিন্তু লাগবে। কিন্তু কিভাবে আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে হয়, এইভাবে তোমরা আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে পারবে। এখন আমরা যদি এটা শুদ্ধি যাচাই করি যেটা আসলে কতটুকু সঠিক আছে, তাহলে কিন্তু আমরা প্রচুরক শ্রেণী, এখানে আমাদের কি ছিল, প্রচুরক শ্রেণী আমাদের কিন্তু ছিল 21 তাহলে এখানে প্রচুরক শ্রেণী হিসাবে আমরা লিখেছিলাম 21.5 থেকে 26.5। সুতরাং এল এর মান এখানে 21.5। F1টা কি, F1 হলো সর্বোচ্চ গণসংখ্যা আমাদের 12 ছিল, তাহলে বিয়োগ তার আগের গণসংখ্যা, 12-র আগের গণসংখ্যাটা কি ছিল। তাহলে তোমরা যদি আগের গণসংখ্যা আমরা যে সারণীটা ছিল সেখানে যদি খেয়াল করি, তাহলে আমাদের প্রচুরক শ্রেণী এটা ছিল। এখন এই প্রচুরক শ্রেণী বরাবর আমাদের কিন্তু গণসংখ্যা ছিল 12, মানে সর্বোচ্চ গণসংখ্যা ছিল 12, 12-র পূর্বের গণসংখ্যা ছিল 11 এবং 12-র পরের গণসংখ্যা ছিল 8। তাহলে আমরা এখন জানি যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বা সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্বের গণসংখ্যা, তাহলে আমরা এটা 1 পেলাম। আর F2টা আমরা জানি যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা, অর্থাৎ এটাকে আমরা পেলাম 4। তাহলে এখন প্রচুরক এইচ বলেই দিছে, কোশ্চেনে বলা আছে 5 শ্রেণী ব্যক্তি ধরে, তাহলে 5। তাহলে আমরা জানি প্রচুরক নির্ণয়ের যে সূত্রটা আছে, সেই প্রচুরক নির্ণয়ের সূত্রটা দিয়ে এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন এইচ। তাহলে এল কত, এল আমাদের 21.5, F1 কত 1, F1 কত 1, F2 কত 4, এটা কত 5। তাহলে এখানে দেখো আমরা 21.5, এই 5 উপরে এসে গুণন হলে 5 আর নিচে 1 আর 4 5, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 21.5 আর এইটুকের ক্যালকুলেশন কিন্তু হলো 1, অর্থাৎ আমাদের 22.5। আমরা কিন্তু আয়তলেখ হতেও 22.5-এ আমরা বের করেছিলাম, এবং আমরা এটা এখানে কিন্তু আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। জাস্ট শুদ্ধি পরীক্ষা করে আমরা দেখলাম, এটাকে তোমরা শুদ্ধি পরীক্ষা বলতে পারো, যে আসলে আমরা যে প্রচুরকটা বের করছি সেটা আসলে আমরা নর্মালি অঙ্ক করে যেভাবে বের করি তার সাথে মিল আছে কিনা। তাহলে আমরা দেখলাম যে অঙ্ক করে আমরা যেটা পেলাম আমরা কিন্তু গ্রাফ থেকেও সেটাই পেয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিও এখানেই আমি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং শেয়ার করবে। আরও যদি পরিসংখ্যান নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।